আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। স্যার এখন মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল কনফেশন করলেই তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম, ভাই আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে, কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। স্যার এখন মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে যখন ক্ষমা চায়, আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন, তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এই জন্য বলছি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে, কারো পিএইচডিও আছে, দুটো একটা দেড়টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা কি এখন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ, রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি। সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যে এটি আসলে অনেকে মনে রাখবেন। এই যে মডেলটা বলি, খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কথায়, কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। এদের কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70-এর দশকে হয়ে যেত, পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে সে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না, হেফাজতের নাটক, শাহবাগের নাটক। এখন যে শাহবাগী টাবাগে বলতেছে, মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পৌঁছতে থাকে, পচা শামুকে কাটা পায়ের মতো।